হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ফিনিক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর ফাইন্যান্স ক্লাসে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি শাফাত মাহিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম মূলধন ব্যয় সম্পর্কে। মূলধন ব্যয় সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি, যেমন সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয় কিংবা সংরক্ষিত আয়ের যে অপরচুনিটি কস্ট, সেসব বিষয় সংক্রান্ত যাবতীয় প্রোস অ্যান্ড কনস খুঁটিনাটি যা আছে আমরা পড়ার চেষ্টা করেছিলাম, বা আমি তোমাদেরকে ডেলিভারি করার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসটা পুরোটাই কাটবে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, ক্যাপিটাল বাজেটিং টেকনিক বা মূলধন বাজেটিং কৌশল নিয়ে। তার আগে একটা ছোটোখাটো বিষয় বলতে যাচ্ছি। আচ্ছা বলো তো, একটা শেয়ার কখন বিক্রি করতে হয় এবং কখন কিনতে হয়? শেয়ারটা কেনা বেচা কোথায় হয় মনে আছে? অবশ্যই মনে আছে। শেয়ার কেনা বেচা হয় সেকেন্ডারি মার্কেটে। আর একটা সেকেন্ডারি মার্কেটে কখন একটা শেয়ার পারচেস করব, কখন একটা শেয়ার সেল করব, এটার অ্যান্সারটার সাথে দুটো টার্ম যুক্ত, ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু। ফেস ভ্যালু, মার্কেট ভ্যালু। যখন ফেস ভ্যালুকে মার্কেট ভ্যালুটা ক্রস করে ফেলে, মার্কেট ভ্যালুটা বাড়ছে তো বাড়ছে, অনবরত মার্কেট ভ্যালুটা বাড়তে থাকছে, এই সময়টায় আমি শেয়ার সেল করব, পারচেস করব না। যখন ফেস ভ্যালু থেকে মার্কেট ভ্যালুটা বাড়বে এবং বাড়তে থাকবে শেয়ারের প্রাইসটা অনবরত, তখন আমি কি করব? শেয়ারটাকে পারচেস করব না, শেয়ারটাকে সেল করব। When market value is greater than face value, we sell the stock. আর কখন আমরা একটা শেয়ারকে পারচেস করব? যখন উল্টোটা হবে, অর্থাৎ ফেস ভ্যালু থেকে মার্কেট ভ্যালুটা কমে যাবে, শেয়ার প্রাইস কমছে কমছে কমছে, এই সময় একটা কম দামি শেয়ারে আমরা ইনভেস্ট করছি, অর্থাৎ শেয়ারটা আমরা পারচেস করছি। ফেস ভ্যালু ইজ গ্রেটার দেন মার্কেট ভ্যালু, উই পারচেস। কি হতো যখন মার্কেট ভ্যালুটা ফেস ভ্যালুর চেয়ে বেশি আছে, এই সময় আমরা যদি শেয়ারটাকে পারচেস করতাম? আমরা যদি ওই সময় যখন মার্কেট ভ্যালুটা ফেস ভ্যালুর চেয়ে বেশি আছে, ওই সময় যদি শেয়ার পারচেস করতাম, তাহলে শেয়ারের প্রাইস যে কোনো সময় কমে যেতে পারতো। শেয়ার প্রাইস যেরকম হুট করে বাড়তে থাকে, ঠিক তেমনিভাবে হুট করে কমতেও থাকে। তাই যখন বিক্রি করা দরকার, তখন যদি আমরা বিক্রি না করি, তখন শেয়ার প্রাইসটা আবার কমতে থাকবে। তখন যদি আমরা কিনি, আমরা ঠকবো, কারণ তখন বিক্রি করলে আমরা একটা ভালো ক্যাপিটাল গেইন পেতে পারি। আবার যখন ফেস ভ্যালু বেশি হচ্ছে মার্কেট ভ্যালুর, তখন যদি আমরা শেয়ারটাকে বিক্রি করি, তখন আলটিমেটলি আমরা কোনো ধরনের ক্যাপিটাল গেইন পাবো না, আমাদের ক্যাপিটাল লস হবে, কারণ ফেস ভ্যালুর চেয়ে মার্কেট ভ্যালুটা কমে গেছে। ওই সময়টা শেয়ার পারচেস করার অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এইবার আসো ক্যাপিটাল বাজেটিং টেকনিকে চলে যাচ্ছি। ক্যাপিটাল বাজেটিং টেকনিক। ক্যাপিটাল বাজেটিং কি? সোজা কথা, স্থায়ী সম্পদ ক্রয় করা বা স্থায়ী সম্পদে বিনিয়োগ করা, বা প্ল্যান্ট মেশিনারিজ ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ করাটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আর ক্যাপিটাল বাজেটিং করার ক্ষেত্রে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে আমাদের যে টেকনিকগুলো ইউজ করতে হয়, কেন টেকনিক ইউজ করতে হয়? প্রজেক্টটা কতটা প্রফিটেবল সেটা জানার জন্য, প্রজেক্ট থেকে কী পরিমাণ ক্যাশ ফ্লো আসবে সেটা জানার জন্য, এবং কোন প্রজেক্টটা ভালো, কোন প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করব এবং কোন প্রজেক্টটা আমরা রিজেক্ট করব, আলটিমেটলি ডিসিশন মেকিংয়ের জন্য ক্যাপিটাল বাজেটিংটা দরকার। এবং ক্যাপিটাল বাজেটিং টেকনিকটা এক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, যে আমরা কোন প্রজেক্টে আলটিমেটলি ইনভেস্ট করব। এই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিকের উদ্দেশ্য। এখন ক্যাপিটাল বাজেটিং টেকনিকের মধ্যে কি কি আছে? দুই ধরনের ক্যাপিটাল বাজেটিং করা যায়। একটা হচ্ছে ডিসকাউন্টিং অ্যাপ্রোচে করা যায়, আর একটা হচ্ছে নন ডিসকাউন্টিং অ্যাপ্রোচে করা যায়। ডিসকাউন্টিং অ্যাপ্রোচ, নন ডিসকাউন্টিং অ্যাপ্রোচ। ডিসকাউন্টিং
নন ডিসকাউন্টিং। নন ডিসকাউন্টিং এর মধ্যে পড়বে পেব্যাক পিরিয়ড। আরেকটা পড়বে, আরেকটা টেকনিক হচ্ছে এভারেজ অ্যাকাউন্টিং রিটার্ন। ডিসকাউন্টিং এর মধ্যে পড়ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক এনপিভি অ্যান্ড আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আর এটা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক। সবার আগে এনপিভি নিয়ে কথা বলি। এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা কি বোঝাই? ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লোটা সোজা কথা মাইনাস করার পর যেটা থাকে সেটাই হচ্ছে একটা ফার্মের এনপিভি বা নিট বর্তমান মূল্য, যেটা সবসময় একটা ফার্ম চায় ম্যাক্সিমাইজ হোক, কারণ এনপিভি ম্যাক্সিমাইজ হলে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন হয়। ক্যাশ ফ্লো বাড়ানোটাই একটা ফার্মের উদ্দেশ্য। ক্যাশ ইনফ্লো যত বেশি আসবে ক্যাশ আউটফ্লোর চেয়ে তত বেশি একটা ফার্মের জন্য ভ্যালু অ্যাডিশন হবে। এনপিভিটার মাধ্যমে একটা ফার্মের ভ্যালু অ্যাডিশন হয়, সেটা পজিটিভলি হতে পারে যদি এনপিভিটা পজিটিভ হয়, আর ভ্যালু অ্যাডিশন হয় না যখন এনপিভি জিরো হয় অথবা এনপিভি নেগেটিভ হয়। একটা প্রজেক্টে ইনভেস্ট করবো নাকি করবো না সেটা দেখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি এনপিভিটা পজিটিভ আছে কিনা সেটা আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি। এনপিভি কীভাবে বের করব এটা এর আগেও আমরা দেখেছি। এনপিভি বের করার সূত্রটা হচ্ছে ফিউচারে যে ক্যাশ ফ্লো আসবে সেটাকে ডিসকাউন্টিং মেথডে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা প্রথমে, তারপর সেখান থেকে ইনিশিয়াল ক্যাশ আউটলে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে মাইনাস করে দেয়া, তাহলে আমরা এনপিভি পাচ্ছি। নেগেটিভ এনপিভি আর জিরো এনপিভির প্রজেক্ট আমরা সচরাচর অ্যাকসেপ্ট করি না। আমরা সেটা অ্যাকসেপ্ট করব যেখানে এনপিভি পজিটিভ থাকবে, এবং যদি কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের মধ্যে কম্প্যারিজন করি সেক্ষেত্রে যদি আমাদের বলা হয় যে তুমি যে কোনো একটা প্রজেক্টকে বেছে নাও, সেক্ষেত্রে যেটা এনপিভি বেশি আসবে আমরা সেই প্রজেক্টে ইনভেস্ট করব। বা যে কোনো ক্ষেত্রেই আমাদের হাতে যদি এমন অপশন থাকে যে আমাকে যে কোনো একটা প্রজেক্টকে বেছে নিতে হবে কারণ আমার কাছে টাকা পয়সা কম আছে, তখন অবশ্য কখনো কখনো এনপিভিকে বেছে নেব, কখনো কখনো প্রফিটেবিলিটি ইন্ডেক্সকেও বেছে নিতে পারি। সেই বিষয়ে আমরা পরে আলোচনা করছি। তবে সচরাচর যেই প্রজেক্টে এনপিভি বেশি আসে সেই প্রজেক্টকে আমরা বেছে নিই। এবার আসো পেব্যাক পিরিয়ড। এনপিভি ছাড়া আর যত ক্যাপিটাল বাজেটিং টেকনিক আছে প্রত্যেকটারই কিছু না কিছু ত্রুটি আছে। পেব্যাক পিরিয়ডও একটা ত্রুটিপূর্ণ ক্যাপিটাল বাজেটিং টেকনিক। পেব্যাক পিরিয়ড হচ্ছে সেরকম একটা টেকনিক যেটার মাধ্যমে ইনভেস্টমেন্টকে কত বছরের মধ্যে আমরা রিকভার করতে পারবো সেটা বের করা যাবে। ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমরা কত বছরে রিকভার করতে পারবো সেই বছরটাই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। ধরে নাও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা, এখন 1 লাখ টাকাকে আমরা 5 বছরের মধ্যে রিকভার করতে পারছি, প্রতি বছর 20,000 করে ক্যাশ ফ্লো আসছে, তাহলে 5 বছরটা হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। এখন পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে কাট অফ পিরিয়ড বলে একটা পিরিয়ড আছে, যে পিরিয়ডের সাথে মূলত কম্প্যারিজন করে ডিসিশন নেওয়া হয় আমরা কোন প্রজেক্টে ইনভেস্ট করব। কাট অফ পিরিয়ড, কাট অফ পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড যেটার সাথে কম্প্যারিজন করে ডিসিশন রুলটা গড়ে ওঠে। অর্থাৎ আমি কোন প্রজেক্টে ইনভেস্ট করব সেটা জানার জন্য কাট অফ পিরিয়ডটা আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু কাট অফ পিরিয়ড এমন একটা পিরিয়ড যেটা বের করার কোনো সাইন্টিফিক ওয়ে নেই, কোনো ফর্মুলা ইউজ করে কাট অফ পিরিয়ডটা সচরাচর বের করা হয় না। কাট অফ পিরিয়ডটা বের করা হয় অ্যান্টিসিপেশনের উপর বেস করে। ধরে নেওয়া যাক কাট অফ পিরিয়ডটা হচ্ছে 6 ইয়ার্স।
আমি 5 ইয়ার্সের মধ্যে ক্যাশ ফ্লোটাকে রিকভার করতে পারছি, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে রিকভার করছি পর্যাপ্ত ক্যাশ ফ্লো জেনারেশনের মাধ্যমে একটা প্রজেক্ট থেকে। সেক্ষেত্রে 5 বছরটা 6 বছরের চেয়ে কম, সেজন্য আমরা এই প্রজেক্টে ইনভেস্ট করব। কাট অফ পিরিয়ড থেকে 5 বছরটা কম, কিন্তু যদি দেখা যেত 7 বছর সময় লাগছে ক্যাশ ফ্লোটাকে জেনারেট হয়ে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে রিকভার করতে, সেক্ষেত্রে আমরা প্রজেক্টে ইনভেস্ট করতাম না, কারণ কাট অফ পিরিয়ড থেকে বেশি হচ্ছে 7 বছর। কিন্তু কাট অফ পিরিয়ডটাকে বের করার মতো কোনো সায়েন্টিফিক মেথড নেই। এটা হচ্ছে এনপিভির একটা পেব্যাক পিরিয়ডের একটা অতি গুরুত্বপূর্ণ ত্রুটি। পেব্যাক পিরিয়ডের আরও ত্রুটি আছে, যেমন পেব্যাক পিরিয়ডটা টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে না, পেব্যাক পিরিয়ডটা রিস্ককে বিবেচনা করে না। এবং কাট অফ পিরিয়ডের পরে যে ক্যাশ ফ্লোগুলো আসবে সেই ক্যাশ ফ্লোগুলোকেও বিবেচনা করবে না পেব্যাক, এবং পেব্যাক পিরিয়ডের পরে যে ক্যাশ ফ্লো আসবে সেই ক্যাশ ফ্লোকেও বিবেচনা করবে না পেব্যাক পিরিয়ড। ধরো দুটো প্রজেক্ট আছে, এ প্রজেক্ট আর বি প্রজেক্ট, প্রজেক্ট এ প্রজেক্ট বি। আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1K, 500, 0 মাইনাস 200, এগুলো সব ক্যাশ ফ্লো। পজিটিভ ক্যাশ ফ্লো, জিরো ক্যাশ ফ্লো, নেগেটিভ ক্যাশ ফ্লো বা ক্যাশ আউট ফ্লো। আর প্রজেক্ট বি, এখন পেব্যাক পিরিয়ডের রুল অনুযায়ী আমরা কোন প্রজেক্ট অ্যাকসেপ্ট করব? আমরা অবশ্যই প্রজেক্ট এ অ্যাকসেপ্ট করব, কারণ প্রজেক্ট এতে 2 বছরের মধ্যে আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা রিকভার করতে পারছি। কিন্তু আলটিমেটলি প্রজেক্ট এটা খুবই রিস্কি, কারণ প্রজেক্ট এতে 3য় বছরে ক্যাশ ফ্লো আসবেই না এবং পরবর্তী বছরে আমাদের ক্যাশ আউটফ্লো হচ্ছে কিন্তু কোনো ক্যাশ ইনফ্লো হচ্ছে না, আমরা লসে চলে যাচ্ছি 4 নম্বর বছরে। অথচ প্রজেক্ট বিতে প্রথম 2 বছরে 150 টাকা আসছে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ক্যাশ ফ্লোটা বাড়লো এবং পরবর্তীতে শেষ পর্যন্ত আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে কভার করতে পারলাম। কিন্তু আমি যদি পেব্যাক পিরিয়ডের রুলটা ফলো করি, সেক্ষেত্রে আমরা প্রজেক্ট বিকে রিজেক্ট করে দেব, যেটা পেব্যাক পিরিয়ডের একটা বড় ত্রুটি। এবার ধরো কাট অফ পিরিয়ড হচ্ছে 2 বছর। 2 বছরের পরে কি কি ক্যাশ ফ্লো আসবে সেটা বিবেচনা করা হচ্ছে না। 2 বছর পর্যন্ত ক্যাশ ফ্লোকে বিবেচনা করা হলো, কারণ কাট অফ পিরিয়ড 2 বছর। আমি এটা অনুমান করে নিয়েছি, কারণ কাট অফ পিরিয়ডটা অনুমান করতে হয়। পেব্যাক পিরিয়ডের পরের ক্যাশ ফ্লোটাকে আমরা বিবেচনা করছি না, কাট অফ পিরিয়ডের পরের ক্যাশ ফ্লোটাকে আমরা বিবেচনা করছি না। এটা পেব্যাক পিরিয়ডের আরেকটা গুরুত্বপূর্ণ ত্রুটি। যেহেতু পেব্যাক পিরিয়ড রিস্ককে মেজার করতে পারে না, সেহেতু পেব্যাক পিরিয়ড টাইম ভ্যালু অফ মানিকেও মেজার করতে পারে না। এখানে টাইম ভ্যালু অফ মানির কোনো ব্যাপার আমরা দেখছি না, কারণ এখানে কোনো ধরনের ডিসকাউন্টিং অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে না। টাইম ভ্যালু অফ মানির ব্যাপারটা আসলেই তোমাকে ফিউচারের ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্ট করতে হবে, এরকম কোনো কিছু আমরা এই প্রজেক্ট এ বা প্রজেক্ট বিতে দেখতে পাচ্ছি না। সুতরাং পেব্যাক পিরিয়ডটা টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে না। কাট অফ পিরিয়ডটা হচ্ছে একটা আরবিট্রারি মেথড। কাট অফ পিরিয়ডের মাধ্যমে কম্প্যারিজন করাটা এটা অস্পষ্ট, এটা প্রপারলি সায়েন্টিফিক ওয়েতে ক্যালকুলেট করা সম্ভব না।
এই কারণে পেব্যাক পিরিয়ডটা অ্যাকসেপ্ট না করাই ভালো, পেব্যাক পিরিয়ডটা অনুসরণ না করাই ভালো অধিকাংশ ক্ষেত্রে। তবুও অনেক ভালো ভালো কোম্পানি পেব্যাক পিরিয়ড অনুসরণ করে, কখন? যখন শর্ট রান প্রজেক্ট তারা নেয়, 2 থেকে 3 বছর মেয়াদ এরকম প্রজেক্টের জন্য পেব্যাক পিরিয়ডটা ভালো। কারণ পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা যত অল্প সময়ের মধ্যে ক্যাশ ফ্লোটা রিকভার করতে পারছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যত অল্প সময়ের মধ্যে রিকভার করতে পারছি তত ভালো। সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্ষেত্রে পেব্যাক পিরিয়ডটাকে বেছে নেব, এনপিভিকে এক্ষেত্রে বেছে নেব না। লং রান প্রজেক্টের জন্য পেব্যাক পিরিয়ডটা ভালো না, সেক্ষেত্রে এনপিভি ভালো। কারণ লং রান প্রজেক্টের ক্ষেত্রে শুরুতে আমরা ক্যাশ ফ্লো পাই না, শুরুতে অনেক সময় নেগেটিভ ক্যাশ ফ্লো হতে পারে, ক্যাশ আউটফ্লো হতে পারে, এবং কয়েক বছর পর থেকে গিয়ে ক্যাশ ফ্লো আস্তে আস্তে বাড়তে পারে লং রান প্রজেক্টে। কিন্তু শর্ট রান প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এনপিভি বিবেচনা নাও করা যেতে পারে, কারণ এক্ষেত্রে যদি পেব্যাকটা বিবেচনা করি আমি এবং একটা কাট অফ রেট ধরে নিই, তাহলে হয়তোবা কীভাবে দ্রুত ক্যাশ ফ্লো জেনারেট করা যায় সেটা নিয়ে আমি ভাববো, বা কোন প্রজেক্টে আমি দ্রুত ক্যাশ ফ্লো পাচ্ছি সেটাই আমরা বিবেচনা করব। কারণ শর্ট রান প্রজেক্টের লিকুইডিটিটা হলো আসল, লিকুইডিটি ব্যতীত অন্য কোনো কিছুর বেল নাই। পেব্যাক পিরিয়ডে লিকুইডিটিকে ভ্যালু দেওয়া হয়, শর্ট টার্ম প্রজেক্টকে ভ্যালু দেওয়া হয়। এই জন্য শর্ট টার্ম প্রজেক্টের জন্য পেব্যাক পিরিয়ডটা ভালো, কারণ এটা লিকুইডিটিকে কনসিডার করে। লং টার্ম প্রজেক্টের জন্য কিংবা নিউ প্রজেক্টের জন্য, এমন কোনো প্রজেক্ট যেখানে রিসার্চ এবং ডেভেলপমেন্টের বিভিন্ন ইস্যু আছে, সেসব জায়গায় পেব্যাক পিরিয়ডটা ভালো না। আমি যেগুলো বললাম প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। পেব্যাক পিরিয়ডের পর আসো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সাথে এনপিভির একটা মিল আছে। কি মিল? দুটোতে ডিসকাউন্টিং করা হয়। অর্থাৎ ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্ট করা হচ্ছে। অর্থাৎ ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো মেথডে আমরা টাইম ভ্যালু অফ মানিকে মেজার করছি। এখানে প্রথমে আনডিসকাউন্টেড ক্যাশ ফ্লো থাকবে, সে আনডিসকাউন্টেড ক্যাশ ফ্লোকে ডিসকাউন্টিং মেথডে ডিসকাউন্ট করে নিতে হবে, তাহলে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পাবো। এরপর আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর সাহায্যে পেব্যাক পিরিয়ডটা বের করব। কিন্তু এখানে অসুবিধা আছে। এখানকার অসুবিধাটা হচ্ছে এটা খুবই অপ্রচলিত একটা ক্যাপিটাল বাজেটিং টেকনিক, যেখানে এনপিভি বলে একটা টেকনিক আছে, সেখানে এই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের কোনো প্রয়োজন নেই। এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু কাট অফ পিরিয়ড ধরা হয়। আর কাট অফ পিরিয়ড ধরার মানেটা হচ্ছে এক্ষেত্রে কাট অফ পিরিয়ডটাও কিন্তু কোনো ধরনের স্পেশাল ফর্মুলা ইউজ করে হয় না, ইটস অল অ্যাবাউট অ্যান্টিসিপেশন। অনুমান করে নেওয়া হয় যে কাট অফ পিরিয়ডটা এত হতে পারে। যেহেতু কাট অফ পিরিয়ডটা এখানে বিবেচনা করা হচ্ছে, সেহেতু এটাও কোনো ভালো পদ্ধতি হতে পারে না ক্যাপিটাল বাজেটিং টেকনিকের জন্য। সুতরাং ডিসকাউন্টেড যে পেব্যাক পিরিয়ডের পদ্ধতিটা, এটাও সচরাচর মানুষ অনুসরণ করে না। তবে এটা শর্ট রান প্রজেক্টের জন্য ভালো, আবার লং টার্ম প্রজেক্টের জন্য এটা ভালো না। শর্ট টার্মের জন্য কেন ভালো? কারণ এটা লিকুইডিটিকে বিবেচনা করে। এই গেল ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এবার আসো ইন্টারনাল রেট অফ রিটার্ন। যেই রেটে এনপিভি 0 হয় সেটাই হচ্ছে আইআরআর। ইন্টারনাল রেট অফ রিটার্ন এমন একটা রেট অফ রিটার্ন যার কারণে শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক প্রজেক্টের ক্যাশ ফ্লোকেই বিবেচনা করা হবে। সেই ক্যাশ ফ্লোকে অন্য কোথাও ইনভেস্ট করে আমি কী ধরনের রেট অফ রিটার্ন পাচ্ছি সেটা বিবেচনা করা হবে না। শুধুমাত্র একটা স্পেসিফিক প্রজেক্ট থেকে কী পরিমাণ ক্যাশ ফ্লো জেনারেট করা হচ্ছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন শুধুমাত্র সেটা নিয়ে কাজ করবে। কারণ এটা অভ্যন্তরীণ আয়ের হার, এক্সটার্নাল রেট অফ রিটার্ন না। এটা ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে ডিসিশন রুলটা সচরাচর কী হয়? দুই ক্ষেত্রে দুই রকম। যখন ইনভেস্টমেন্ট করা হবে, মনে রাখবা ইনভেস্টমেন্ট করা হলে শুরুতে ক্যাশ আউটফ্লো হয়। ধরো $10,000 ইনভেস্ট করা হলো, শুরুতে ক্যাশ আউটফ্লো হলো। এই ক্ষেত্রে আইআরআর এর ডিসিশন রুল একরকম। আবার ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে লোন নিয়ে বিজনেস কোনো একটা প্রজেক্ট শুরু করছি, সেক্ষেত্রে
আইআরআর এর ডিসিশন রুলটা আরেক রকম। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আইআরআর যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হয়, আমরা প্রজেক্টে অ্যাকসেপ্ট করি। আর ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আইআরআর এর চেয়ে বেশি হয়, আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি। আর উল্টোটা হলে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা বেশি হয়, ইন্টারনাল রেট অফ রিটার্নটা যদি কম হয়, আমরা প্রজেক্টটা রিজেক্ট করব। এখানে একই কথা প্রযোজ্য। ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি এখানে বেশি হয় এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি কম হয়, তাহলে আমরা প্রজেক্টটা রিজেক্ট করব। এটাই হচ্ছে মূলত আইআরআর এর ডিসিশন রুল। এবং আইআরআর যখন মোর দেন 1 ইয়ার থাকবে ক্যাশ ফ্লোর ব্যাপারে, তখন আইআরআর যখন মোর দেন 1 ইয়ার থাকবে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে, ওই সময় আমরা ট্রায়াল অ্যান্ড ইরর মেথড অনুসরণ করব। ট্রায়াল অ্যান্ড ইরর মেথডের সূত্রটা এতটাই বড় যে এটা কোনোভাবেই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসার উপযুক্ত না। এজন্য আইআরআর রিলেটেড অর্থাৎ ট্রায়াল অ্যান্ড ইরর মেথড রিলেটেড ম্যাথটাকে আমি স্কিপ করে যাচ্ছি। কখনো কখনো 2টা আইআরআর আসতে পারে একটা প্রজেক্টে, 2টা আইআরআর। তখন সেখানে আমরা যে রুলটা অনুসরণ করি সেটা এক কথায় জেনে রাখো, ম্যাথটা জানার দরকার নেই, মাল্টিপল রেট অফ রিটার্ন। তখন আমরা মাল্টিপল রেট অফ রিটার্ন অনুসরণ করব। আমরা মাল্টিপল আইআরআর ইউজ করব তখন যখন কোন একটা প্রজেক্টে 2টা আইআরআর থাকবে। মাল্টিপল আইআরআর এর আরেকটা নাম হতে পারে মডিফাইড আইআরআর, মডিফাইড আইআরআর বা এমআইআরআর টেকনিক ইউজ করব। যখন 2টা আইআরআর বের হবে। আইআরআরটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এবং নন কনভেনশনাল প্রজেক্টের ক্ষেত্রে ভালো না, তবে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট এবং যেটা কনভেনশনাল ক্যাশ ফ্লো আসবে যেই প্রজেক্ট থেকে, সেই প্রজেক্টের জন্য আইআরআরটা ভালো। নন কনভেনশনাল কনভেনশনাল পার্থক্য কি? IRR is good for conventional cash flow project and independent project. আইআরআর এর মাধ্যমে যথাযথ ডিসিশন নেওয়া সম্ভব না যখন নন কনভেনশনাল ক্যাশ ফ্লো আসবে। কনভেনশনাল আর নন কনভেনশনালের মধ্যে পার্থক্যটা হচ্ছে, কনভেনশনালের ক্ষেত্রে গতানুগতিকভাবে শুরুতে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আসছে, এরপর আস্তে আস্তে অনবরত পজিটিভ ক্যাশ ফ্লো আসছে। কিন্তু নন কনভেনশনাল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে যে কোনো সময় নেগেটিভ ক্যাশ ফ্লো আসতে পারে, আবার যে কোনো সময় পজিটিভ ক্যাশ ফ্লো আসতে পারে। এই ক্ষেত্রটায় আইআরআর এর মাধ্যমে ডিসিশন নেওয়া উচিত না। এই ক্ষেত্রে আবার এমআইআরআর এর মাধ্যমে ডিসিশন নিতে হয়। মডিফাইড আইআরআর এর মাধ্যমে নন কনভেনশনাল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ডিসিশন নিতে হয়। এবং এমআইআরআরটা খুবই অপ্রচলিত একটা উপায়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও জানার সুবিধার্থে, জানার স্বার্থে তোমাদের আমি এ ব্যাপারে বললাম। আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট 2 ধরনের হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ।
মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে একটা প্রজেক্টের কারণে আরেকটা প্রজেক্ট বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ আমি কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করলে অন্য আরেকটা প্রজেক্টকে ইনভেস্ট করব না, কারণ ওই প্রজেক্টটার এই প্রজেক্টের সাথে রিলেশন আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ দুইটা প্রজেক্টের মধ্যে আমাকে যে কোনো একটা বেছে নিতে হয়। আমি একসাথে দুইটা প্রজেক্টকে বেছে নিতে পারবো না যদি সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ কি, এটাকে ডিফাইন করতে বললে এভাবে বলতে হবে, এরকম দুটো প্রজেক্ট যেগুলোর একটার সাথে আরেকটা রিলেশন আছে এবং একসাথে দুটো প্রজেক্টে ইনভেস্ট করা সম্ভব হয় না, এটাই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে দুটো প্রজেক্ট আমার সামনে আছে, একটার সাথে আরেকটার কোনো ধরনের ইন্টার রিলেশন নেই, আমি স্বাধীনভাবে দুটো প্রজেক্টে ইনভেস্ট করতে পারছি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে আইআরআর এর মাধ্যমে সহজে ডিসিশন নেওয়া যায়, কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে আইআরআর ইজ নট গুড, সেক্ষেত্রে এনপিভিটা ভালো। এছাড়া বাকি অন্যান্য সব ক্ষেত্রেই আইআরআর থেকে এনপিভিটা এদিক থেকে ভালো যে এনপিভির মাধ্যমে আমি পজিটিভ বা নেগেটিভ ক্যাশ ফ্লো আসছে কিনা সেটা জানতে পারছি। আবার আইআরআর কিন্তু এনপিভির চেয়ে এদিক থেকে ভালো যে আইআরআরকে আমি সহজে এক্সপ্রেস করতে পারছি যে আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আয়ের হার হচ্ছে এত %, আমি বলে দিলাম, এটা হচ্ছে আইআরআর মাধ্যমে খুব সহজে প্রকাশ করতে পারলাম আমার প্রতিষ্ঠানের অবস্থাটা। কিন্তু আমি যদি এনপিভির মাধ্যমে আমার প্রতিষ্ঠানের অবস্থাকে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এত % ডিসকাউন্ট রেট ধরলে আমার প্রতিষ্ঠানের নিট বর্তমান মূল্য আসবে এত টাকা, কিন্তু আইআরআর এর ক্ষেত্রে ডিসকাউন্ট রেটটা উল্লেখ করা থাকে না। সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট রেটটা পুঙ্খানুপুঙ্খভাবে ট্রায়াল অ্যান্ড এরর মেথড অনুসরণ করে হোক কিংবা স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ করে হোক বা সফটওয়্যারের মাধ্যমে হোক, পুঙ্খানুপুঙ্খভাবে বের করে নিতে হয় ডিসকাউন্ট রেটটা। এনপিভির ক্ষেত্রে সেটা শুরুতে বের করা থাকে না, বা এনপিভির ক্ষেত্রে অনেক সময় এটা অ্যাজিউম করে নিতে হয়। এই জন্য এইসব ক্ষেত্রে আইআরআর কখনো কখনো এনপিভির চেয়ে বেশি সুবিধা দেয়, তবে সর্বজন গ্রহণযোগ্য উপায় হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। এবার আসো এভারেজ অ্যাকাউন্টিং রিটার্ন। average net profit divided by average book value. average net profit, average net profitটা কিভাবে বের করতে হয়? ধরো 5টা বছরের রেভিনিউ এক্সপেন্ডিচার সব দেয়া আছে। এখন কি করব, আমি প্রত্যেক বছর রেভিনিউ থেকে এক্সপেন্ডিচারকে মাইনাস করব, তারপর যে ভ্যালুটা আসবে সেখান থেকে আমি ডেপ্রিসিয়েশনকে মাইনাস করব, তারপর ট্যাক্সকে মাইনাস করব, তখন আলটিমেটলি আফটার ট্যাক্স নেট প্রফিটটা আমি পাবো কোনো একটা বছরে। এভাবে 5টা বছরের আফটার ট্যাক্স নেট প্রফিট আমি বের করে সেটাকে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে এভারেজ নেট প্রফিটটা পাওয়া যায়। আর এভারেজ বুক ভ্যালু, বিগিনিং ভ্যালু প্লাস এন্ডিং ভ্যালু ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এভারেজ বুক ভ্যালু। বিগিনিং ভ্যালু হচ্ছে, সেটা হতে পারে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যত টাকা সেটাকে বিগিনিং ভ্যালু ধরতে পারি আমরা। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট যে স্যালভেজ ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে এন্ডিং ভ্যালু। এই বিগিনিং আর এন্ডিং ভ্যালুকে যোগ করে, অনেক সময় এন্ডিং ভ্যালুটা 0 হতে পারে, শুধু বিগিনিং ভ্যালুকে আমরা ধরছি, তা সে দুটোকে যোগ করে আমরা যে ভ্যালুটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ বুক ভ্যালু পাবো। এটা হচ্ছে সবচেয়ে বেশি ত্রুটিপূর্ণ ক্যাপিটাল বাজেটিং টেকনিক এভারেজ অ্যাকাউন্টিং রিটার্ন, কারণ এখানে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল টেকনিক ইউজ করা হয় না, এখানে অ্যাকাউন্টিংয়ের ফর্মুলা ইউজ করা হচ্ছে। অ্যাকাউন্টিং ফর্মুলা অনুযায়ী তুমি নেট প্রফিটকে আনছো, তুমি বুক ভ্যালুকে আনছো, তুমি এখানে কোনো ক্যাশ ফ্লোকে কনসিডার করছো না, তুমি রিস্ককে মেজার করছো না, তুমি টাইম ভ্যালু অফ মানিকে মেজার করছো না। এটা আলটিমেটলি তেমন কোনো বেনিফিট নেই, শুধুমাত্র এটুকুই বেনিফিট আছে যে এভারেজ অ্যাকাউন্টিং রিটার্নটা ক্যালকুলেট করলে কিছু অ্যাকাউন্টিংয়ের বিষয়ে জানার ক্ষেত্রে আমরা সুবিধা পাবো, এবং অ্যাকাউন্টিংয়ের কিছু বিষয় জানতে পারলে সেটার উপর ভিত্তি করে আমরা ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারবো, এইটুকুই সুবিধা। এছাড়া এভারেজ অ্যাকাউন্টিং রিটার্নের কোনো উল্লেখযোগ্য সুবিধা নেই। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স।
প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো divided by initial investment. প্রফিটেবিলিটি ইন্ডেক্সের আরেকটা নাম হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এই কাজটা অর্থাৎ প্রফিটেবিলিটি ইন্ডেক্সের কাজটা আমরা সচরাচর করি না যদি আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো হয়, কারণ তখন আমরা এনপিভি করতে পারি। এনপিভির সাথে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের অনেকটা মিল আছে। এটা টাইম ভ্যালু অফ মানিকে মেজার করে, এটা রিস্ককে মেজার করে। আলটিমেটলি এটা একটা ডিসকাউন্টিং মেথডের ক্যাপিটাল বাজেটিং টেকনিক। প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটা একটা ভালো মাধ্যম, তবে এটা আমরা তখন বিবেচনা করব যখন আমাদের প্রতিষ্ঠানে ফান্ডের স্কারসিটি থাকবে। ফান্ডের স্কারসিটি অর্থাৎ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই, আমাকে এমন একটা প্রজেক্টে ইনভেস্ট করতে হবে যেক্ষেত্রে যে প্রজেক্টটা আমার জন্য প্রফিটেবল হবে কিনা সেটা জানার জন্য আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা বের করব। এক্ষেত্রে শর্তটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা অনেক কিছু ছাড়তে হচ্ছে আমাদেরকে একটা প্রফিটেবল প্রজেক্ট পাওয়ার জন্য। এখন এই ব্যাপারটা হচ্ছে এরকম, লেটস সি অ্যান এক্সাম্পল। একটা প্রজেক্টে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট $10,000 লাগবে। আরেকটা প্রজেক্টে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট $5,000 লাগবে। প্রজেক্ট এতে এনপিভি $500 প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1.5। প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1 এর বেশি হতে হয়, তাহলে আমরা জানতে পারবো যে $1 প্রজেক্টটা কতটুকু ভ্যালু অ্যাড করছে। ধরো প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলো 1.1, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে $1 $0.10 ভ্যালু অ্যাডিশন হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স ক্যালকুলেশন করার পর। অর্থাৎ প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা কোনো একটা প্রজেক্ট তখনই নিব যখন সেটা 1 এর বেশি হবে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন রুল। এখানে এনপিভি $500, প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1.5, আর এখানে এনপিভি আসছে $200, প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1.8। একটা এনপিভি বেশি, একটা এনপিভি কম। স্বাভাবিকভাবে ডিসিশন নিলে যেটা এনপিভি বেশি আছে আমরা সেই প্রজেক্টে ইনভেস্ট করব, অর্থাৎ আমরা প্রজেক্টে নিব। কিন্তু সমস্যা হলো আমাদের কাছে $10,000 নাই, আমাদের কাছে ডলার আছে 6,000। তখন আমাদের প্রজেক্ট 2কে নিয়ে ভাবতে হবে। প্রজেক্ট 2কে নিয়ে যখন ভাববো তখন আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা বিবেচনা করব। কিভাবে? এখানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে 1.5, অর্থাৎ প্রতি ডলারে $0.50 ভ্যালু অ্যাডিশন হচ্ছে এখানে। আর এখানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে প্রজেক্ট বিতে 1.8, অর্থাৎ প্রতি ডলারে $0.80 ভ্যালু অ্যাডিশন হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রজেক্ট বিটা এখানে অ্যাকসেপ্ট করব যেহেতু আমাদের ফান্ডের স্কারসিটি আছে। এই হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ডিসিশন রুল। তবে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে নেওয়া যায় না। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে এনপিভি ইউজ করতে হয়। তাহলে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ যেসব টপিকগুলো ছিল সেগুলো মোটামুটি আমি কভার করে দেওয়ার চেষ্টা করলাম, এবং ম্যাথ যেগুলো খুব বড় যেমন ট্রায়াল অ্যান্ড এরর মেথড জাতীয় ম্যাথগুলো আসার কোনো সম্ভাবনা নেই। আসতে পারে ছোটোখাটো পেব্যাক পিরিয়ডের ম্যাথ, যেগুলো খুব সহজেই করা যায়। পেব্যাক পিরিয়ড সংক্রান্ত সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পেব্যাক পিরিয়ডে যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো, যেটা আমি বললাম যে রিস্ক রিলেটেড যে ব্যাপারগুলো বললাম,
টাইম ভ্যালু অফ মানি রিলেটেড যে ব্যাপারগুলো বললাম সেগুলো পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে পেব্যাক পিরিয়ড কোনটা কনসিডার করে কোনটা কনসিডার করে না, কেন কনসিডার করে কেন কনসিডার করে না। একইভাবে আইআরআর ভালো নাকি এনপিভি ভালো সেটা যদি বলতে হয় তোমাকে, তুমি কোনটা বলবে? এক্ষেত্রে কখনো কখনো এনপিভি ভালো, কখনো কখনো আইআরআর ভালো। এটা কনভেনশনাল নাকি নন কনভেনশনাল ক্যাশ ফ্লো আসছে, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট নাকি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, সেটার উপর ডিপেন্ড করছে। সেটার উপর ডিপেন্ড করে তুমি একটা ডিসিশন নেবে, এবং আলটিমেটলি সব মিলে বেস্ট হচ্ছে এনপিভি। আর এনপিভি ব্যতীত অন্যান্য প্রত্যেকটাতেই কিছু না কিছু কিন্তু থেকে যায়। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা তখন তোমাকে নিতে হবে যখন তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো থাকবে না। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো রিলেটেড যে পেব্যাক পিরিয়ড সেটা তুমি কেন নিচ্ছ না? কারণ তুমি চাইলে এনপিভি করতে পারছো, তোমার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটা অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে এটার কাট অফ রেট ধরতে হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডের পেব্যাক পিরিয়ডে ক্ষেত্রে তোমার সেখানেও কাট অফ পিরিয়ড ধরতে হচ্ছে, এবং এটা মূলত শর্ট টার্ম প্রজেক্টের জন্য ভালো, লং টার্ম প্রজেক্টের জন্য ভালো না। এনপিভি ক্ষেত্রে ভ্যালু এডিশন যখন হচ্ছে এনপিভির মাধ্যমে, তখন আমরা এনপিভি যেটা বেশি সেই প্রজেক্টটা নিচ্ছি। আর আইআরআর এর ক্ষেত্রে যে রেটে এনপিভিটা 0 হচ্ছে সেটাই হচ্ছে আইআরআর। আর আইআরআর এর ক্ষেত্রে মডিফাইড আইআরআর তখন হচ্ছে যখন অনেক সময় নন কনভেনশনাল ক্যাশ ফ্লো হচ্ছে, কিংবা কখনো কখনো দুইটা আইআরআর বেরিয়ে আসছে। এরকম সিচুয়েশনে আমরা মডিফাইড আইআরআর বা মাল্টিপল আইআরআর ইউজ করে আমরা ক্যালকুলেশন করি। এই মোটামুটি আজকের ক্লাস। ক্যাপিটাল বাজেটিং টেকনিক এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকের ক্লাসটা আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, এবং খুব ভালো হয় যখন আমি লেকচার দেবো তখন তোমরা হাতের কাছে খাতা কলম রাখবে, ইনস্ট্যান্ট নোট করে নেবে। কারণ সব কিছু আমি কিন্তু বোর্ডে লিখছি না, আমি যে স্পিচটা ডেলিভার করছি তোমাদের সামনে, স্পিচের প্রত্যেকটা লাইনই হয়তো বা গুরুত্বপূর্ণ, হয়তো কোনো একটা লাইন থেকে প্রশ্ন চলে আসলো যেটা আমি বোর্ডে লিখলাম না। সো আমি এই পর্যন্ত যে কটা ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই নোটস নিয়ে রাখাটা আমার মনে হয় আবশ্যক। তো যাই হোক, ধন্যবাদ সাথে থাকার জন্য। পাশে থাকো ফিনিক্সের। আল্লাহ হাফেজ।